এইরকম পরিস্থিতি। এটা হচ্ছে ছায়ানট ধানমন্ডিতে। এই ছায়ানট 1961 সালে গড়ে তোলা হয়েছিল রবীন্দ্র সংগ্রহশালা হিসেবে। 1961 সাল, তখন পূর্ব পাকিস্তান, তখন এর কিছু হলো না কিন্তু ক্ষয়ক্ষতি। তখন কিন্তু গড়া হয়েছিল, প্রিজার্ভ করা হবে রবীন্দ্র সংগ্রহশালা, রবীন্দ্রনাথের গান থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আর যিনি নোবেল পেয়েছেন বাঙালি, সেই বাঙালি বাংলাদেশের নোবেল প্রাপক যিনি তিনি এখন ক্ষমতায়, তিনি এখন মসনদে। আর তাঁর আমলেই এইভাবে ছত্রখান ভয়ঙ্কর এই ছায়ানট সংস্কৃতি ভবন দেখুন। যথেষ্ট ভাঙচুর হয়েছে, আমাদের প্রচুর বই, দুষ্প্রাপ্য বই ইত্যাদি হয়তো গেছে। আমরা এই মুহূর্তে এতটাই বিচলিত আছি এবং আমরা ভীষণভাবে চাইছি যেটা সুষ্ঠু তদন্ত হোক এবং এই হামলার নিন্দা জানাচ্ছি। কিছু বাকি নেই আর। হারমোনিয়াম, তবলা, তানপুরা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। সরাসরি চলে যাব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ীর কাছে। এই যেটা বলছিলাম ইমন কল্যাণ, যে 1961 সাল, তখন পূর্ব পাকিস্তান, তখন প্রিজার্ভের জন্য গড়া হয়েছিল ছায়ানট। আর আজকে বাঙালি নোবেল প্রাপক তার মসনদে থাকা অবস্থাতে এইভাবে সংস্কৃতির উপরে হামলা, এরা কি চায়? রণক্ষেত্র, একে একে খুন, হিন্দু খুন, দুজন সাংবাদিক খুন হয়ে গেলেন। ভাবা যায়, ইমদাদুল উল হক মিলন, তিনিও খুন হয়ে গেলেন। আর এই ছায়ানট হচ্ছে রবীন্দ্র সংস্কৃতির পীঠস্থান। সেই রবীন্দ্র সংস্কৃতির পীঠস্থান, সেটাকে কিভাবে ভাঙছে দেখুন। ছায়ানট সংস্কৃতি ভবনে কিভাবে হামলা চালাচ্ছে দেখুন। এরা নিজেরা জানে না কি করছে। এদের ধারণা আছে যে যা করছে আন্দোলনের নামে বিভৎসতা, এবং সেখানে বাংলা সংস্কৃতিকে কিভাবে ধ্বংস করছে। শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, দেখুন। এটা তো খুব কষ্টের ব্যাপার আমার কাছে, যেটা আমার জন্মভূমি এবং আমার প্রিয় দেশ, এখানে ইসলামের এরকম একটা সংকীর্ণ ধারণা থেকে এই আক্রমণগুলো হচ্ছে। এর সঙ্গে সঙ্গে ভারত বিরোধিতা, রবীন্দ্র বিরোধিতা এবং সঙ্গীত বিরোধিতা। ছায়ানট একটা অত্যন্ত ঐতিহ্যশালী প্রতিষ্ঠান, বাংলাদেশের গর্ব। সারা বাংলাদেশে রবীন্দ্র সঙ্গীত সম্মেলন বলে একটি প্রতিষ্ঠা করেছিলেন, যাতে একদম তৃণমূল স্তর থেকে রবীন্দ্রসঙ্গীতের শিল্পীদের তুলে আনা হয়। তার ফলে বাংলাদেশে এত রবীন্দ্রসঙ্গীতের শিল্পী, গুণী শিল্পী আমরা পেয়েছি। এখন তাদের জীবন এবং তাদের সমস্ত কিছু বিপন্ন হয়ে পড়লো। আমি জানি না এরা কি চায়। শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের ওপরে, তারা কি করছেন বসে বসে, এটা আমি ভেবে পাচ্ছি না। আমার এটাই প্রশ্ন, কি চায় এরা? সরাসরি চলে যাব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ীর কাছে। ইমন কল্যাণ, আমি যেটা বলছিলাম, 1961 সালে পূর্ব পাকিস্তান, তখন এই ছায়ানট রবীন্দ্র সংগ্রহশালা হিসেবে গড়ে তোলা হয়। তখন কিছু হলো না, আর এখন নোবেল প্রাপক এক বাঙালি, তিনি মসনদে বসে আছেন, এখন ছত্রখান হয়ে গেল। এরা কি চায়? দেখুন অন্দা, এটা আমাদের মাথায় রাখতে হবে যে সার্বিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং ক্ষমতালোভী মানুষের যে ভিড় বাড়ছে। আগে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স ছিল, এখন সেই চেকস অ্যান্ড ব্যালেন্সটা উঠে গেছে। এখন আর স্টেটসম্যান আমরা খুঁজে পাই না, রাষ্ট্র ঘটক আমরা খুঁজে পাই না। ইউনূস যে বিদেশি শক্তির মদত নিয়ে বাংলাদেশের ক্ষতি করতেই এসেছে, সেটা প্রাথমিকভাবেই বোঝা গেছিল। নইলে একজন নোবেল জয়ী কেন অবৈধভাবে ইলেকশন ছাড়া, সংবিধান ছাড়া রাষ্ট্রপ্রধান হয়ে থাকবে? তার ভাবভঙ্গি, তার কথাবার্তা, তার যে আচরণ, কোনোটাই একজন নোবেল প্রাপকের সঙ্গে তুলনা করা যায় না। যার ফলে যেটা খুব দুর্ভাগ্যজনক যে তিনি বাংলাদেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন। এবং যেটা আমরা বলি যে অতীতের বিস্মৃতি, যদি আমি নিজেকে সত্যি প্রমাণিত করতে চাই, নিজেকেই সর্বক্ষমতাময় প্রমাণ করতে চাই, তাহলে আমাকে রবীন্দ্রনাথকে বুঝতেই হবে। ইউনূস তাই করছে। তিনি মনে করছেন তিনিই রবীন্দ্রনাথ, তিনিই নজরুল, তিনিই বাঙালিবাসীর, বাংলা ভাষাভাষীর জনক। তাহলে তার পরিস্থিতি বাংলাদেশকে যেভাবে দেখতে হচ্ছে সেটা দেখতে হবে।
আমি আসবো ইমন কল্যাণ। আমাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম রাঘব চট্টোপাধ্যায় এবং সিধুর সঙ্গে, কি বলছেন তারা একবার দেখুন। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে এইভাবে বাদ্যযন্ত্র ভেঙে দেওয়া হচ্ছে, সাংগীতিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা হচ্ছে। কারণ সঙ্গীত তো কোনো ধর্মের সাথে কোনোভাবে যুক্ত নয়। মানুষের কিছু আদর্শ, কিছু ভাবনা, কিছু বিশ্বাস, কিছু ধর্ম, এসবের ঊর্ধ্বে কিন্তু সঙ্গীতের অবস্থান, আমি এইভাবেই ভাবি। তো সেই জায়গা থেকে সঙ্গীতকে আক্রমণ করা, আমার মনে হচ্ছে যারা করছেন তারা বোধহয় কোনোভাবে ব্রেন ওয়াশড বা একদমই একমাত্রিক একটা ভাবনার মধ্যে রয়েছে। বাদবাকি নীতি, আদর্শ, মানবতা, মনুষ্যত্ব এগুলোকে তারা ভাবছেনই না। তো এটা অত্যন্ত একটা দুঃখজনক পরিস্থিতি তৈরি হয়েছে। সত্যি অত্যন্ত ব্যথিত এবং খুব কষ্ট হচ্ছে জেনে যে একটা রাজনৈতিক পরিস্থিতির জন্য হোক বা যে কোনো কারণেই হোক, যে কোনো দেশের সাংস্কৃতিক জায়গাটাকে এইভাবে আঘাত করছে, এবং কেন করছে, কারা করছে আমি জানি না। হারমোনিয়াম, তবলা, সঙ্গীতের যন্ত্রপাতি সেটা নষ্ট করা হয়েছে। আমরা এত বছর ধরে সেখানে কত গান বাজনার আমি অনুষ্ঠান করেছি, আমার সুরে ও দেশের শিল্পীরা গেয়েছেন, আমি ও দেশের কথায় সুরে গেয়েছি কয়েকশো গান। যত্ন করে তাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখেন, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখেন। তারা সাংগীতিক যন্ত্রপাতি ভাঙছেন, এরা কারা? খুবই আতঙ্কিত এবং খুবই ভয় লাগছে যে এত সুন্দর দেশটার কি হবে। সত্যি এরা কারা? আমার সঙ্গে রয়েছেন নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন, চন্দনবাবু, ছায়ানট, ছত্রক খান। যেটা বলছিলাম আমি বারবার, 1961 সাল, তখন পূর্ব পাকিস্তান, তখন প্রিজার্ভের জন্য রবীন্দ্র সংগ্রহশালা গড়া হয়েছিল। আপনিও নিশ্চয়ই গিয়েছেন সেখানে। আর আজকে নোবেল প্রাপ্ত একজন বাঙালি, তিনি মসনাদে বসে আছেন, আর রবীন্দ্র সংগ্রহশালা একেবারে ছাড়খাড় হয়ে গেল। দেখুন, এটা এই মুহূর্তে ভারতবর্ষের যত এখানে হিন্দুত্বের জিগির বাড়বে, এটা যদি বাংলাদেশ না হয়ে নেপালে কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন হিন্দুত্বের জিগিরে কিভাবে একের পর এক বাড়ি পুড়ে গেছে, শিল্প সংগ্রহশালা ধ্বংস হয়েছে। এটা খুব উল্টো দিকের, যে কি বলবো, মুসলমান যারা মৌলবাদী, তাদের এটা এটা রিটালিয়েশন এক এক রকমের। কারণ আসলে তো সংস্কৃতিকে আক্রান্ত হতে হয় তখনই যখন মৌলবাদ সবচেয়ে বেশি মাথাচাড়া দেয়। আমাদের এখানে যেভাবে ইতিহাস ধ্বংস করা হচ্ছে, ওদেরও তাই একই জিনিস হচ্ছে। মৌলবাদের চেহারা একই, মৌলবাদ কখনোই ভিন্ন ভিন্ন চেহারায় দেখা দেয় না। মৌলবাদ এবং ফ্যাসিবাদ একই রকম ভাবে পুরোটাকে নিয়ন্ত্রিত করে, এখানেও তাই দেখা দিচ্ছে। বেশ, ধন্যবাদ আপনাকে। ইমন কল্যাণ লাহিড়ীর কাছে আরো একবার যাব, কারণ 12ই ফেব্রুয়ারি নির্বাচন, হাদির মৃত্যু, হাদি খুন হওয়া নিন্দাজনক। কিন্তু এই ইমন কল্যাণ, এই হাদির মুখেই তো অনেক রকম গরম গরম স্লোগান শোনা গিয়েছিল। সংবিধান মানা হচ্ছে না, নির্বাচন কমিশন, তার নিন্দা করেছিলেন এই হাদি। কোথাও কি এখানেও আপনি বলবেন যে আসলে মোহাম্মদ ইউনূস হাদিকেই সরাতে চেয়েছিলেন? দেখুন, যে ধরনের কথা ভারত বিরোধিতা চলছে, এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করলো কে? এটা ইউনূস নিজের দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠা করেছে। ভারতের খেদে কাজ নেই যে আদিকে গিয়ে তার পেছনে লাগবে। এখানে ইউনূস নিজে এই সমস্ত করছেন, নিজেই চক্রান্ত করছেন, নিজেই খুন করাচ্ছেন, নিজেই অশান্ত করছেন, এলোমেলো করে দেবা, লুটে পুটে খাই অবস্থা আর কি। এবং ইউনূস জানে তিনি চেয়ার থেকে সরে গেলে তিনি যা অপদার্থের মতো কাজ বাংলাদেশে করেছে, আজ পর্যন্ত বাংলাদেশে আমার মনে হয় না বাংলাদেশকে ধ্বংস করার ক্ষেত্রে পাকিস্তানও এত ক্ষতি বাংলাদেশের করেছে। আজকে রবীন্দ্রনাথকে মুছে দেওয়া হচ্ছে, আজকে ঐতিহ্য মুছে দেওয়া হচ্ছে, ভাষা আন্দোলন মুছে দেওয়া হচ্ছে, ইতিহাস মুছে দেওয়া হচ্ছে। ভারত বাংলাদেশের দীর্ঘদিনের মৈত্রী, বাংলা ভাষাভাষীদের আবেগ মুছে দেওয়া হচ্ছে। তো আজকে ইউনূসকে দায় নিতে হবে। এবং তিনি শুধুমাত্র আন্তর্জাতিক ক্ষেত্রে আসামি নন, তিনি সর্বহিতভাবে আসামি, যিনি বাংলাদেশের নিজের জনগণকে তিনি ক্ষতিগ্রস্ত করছেন। হিটলার একসময় করেছিল, এবং সেখানে প্রাথমিকভাবে জার্মানিদের সমর্থন থাকলেও পরে তারা বুঝে গেছে আজকে হিটলারের নাম মুখে আনে না তারা। ঠিক তেমনি ইউনূসের ক্ষেত্রেও তাই।
ফ্যাসিবাদ তো নানাভাবে আসে, এটাও এক প্রকার ফ্যাসিবাদ যেটা ইউনূস করছে। মুখে মিষ্টি মিষ্টি কথা বলছে, যে কথার কোনো মানে হয় না। মোহাম্মদ ইউনূস কি বললেন? জাতিকে শান্ত থাকতে বললেন, কিন্তু তার কথাকে কোনো গুরুত্বই দেওয়া হলো না, একেবারে জ্বলছে। দেখুন কি বলেছিলেন। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। এই কথাগুলো কি মন থেকে বলছেন, না হলে এই যে প্রথম আলো, ডেইলি স্টার, বড় বড় সব সংবাদ মাধ্যম, তাদের উপরে কি ধরনের হামলা? দেখুন, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকে প্রথম আলো প্রকাশিতই হয়নি। আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। 12ই ফেব্রুয়ারি কি নির্বাচন করাতে চান ইউনূস, নাকি আসলে এই সব করেই পুরোটা ঘেঁটে দিতে চান? ইমন কল্যাণের কাছে যাব। বললাম তো, বিদেশি রাষ্ট্রের সহযোগিতা নিয়ে ইউনূস ক্ষমতায় বসেছে। এরকম অপদার্থ বাঙালি বোধহয় ইতিহাস দেখেনি, এবং তিনি কোনোভাবে ইলেকশন করতে দেবেন না, এটা তিনি জানেন। তিনি হাসিনা করেন। হাসিনা যদি আজকে বাংলাদেশে থাকতো, বাংলাদেশের পরিস্থিতি ভালো হতো। ভারতবর্ষ চেষ্টা করেছে বাংলাদেশকে শান্ত করার, ভারতবর্ষ চেষ্টা করেছে বন্ধুত্বের হাত ধরে রাখার। এই অপদার্থ ইউনূস, তাকে একা দায়িত্ব নিয়ে বঙ্গোপসাগরে বসবাস করতে হবে। এই কোনোদিন কোনো ফ্যাসিস্ট এই পৃথিবীর ইতিহাস থেকে রক্ষা পায়নি, আর ইউনূসও পাবে না। আর যাদের মারছে, আর যে কেউ শহীদ হতে পারে। তাহলে স্বাধীনতার সংগ্রামের আজকে যে মুক্তিযুদ্ধ, সেই শহীদেরা তাহলে লজ্জা পাবে। তিনি রোজ এ শহীদ সে শহীদ করে যাচ্ছে। শহীদের মানে তিনি জানেন। আর ভারতের কাছে ভারতকে বারবার ভারত বিদ্বেষ বারবার বোঝানোর চেষ্টা করছেন। বোঝানোর চেষ্টা নয়, একেবারে তুলে ধরার চেষ্টা করছেন। আর সেখানে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিসে ভাঙচুর করার চেষ্টা। দেখুন সেই অবস্থা, দেখুন ভারত বিদ্বেষ। ভারত ইতিমধ্যেই ভিসা দেওয়া বন্ধ করেছিল, আর এবার ভারতের কাছে কতটা আশঙ্কার। পুলিশ পারছেই না নিয়ন্ত্রণ করতে। দেখুন ভয়ঙ্কর নৈরাজ্য। সরাসরি চলে যাব আরো একবার ইমন কল্যাণের কাছে। ইমন কল্যাণ, ভারতের কাছে আশঙ্কা কতটা? কারণ পাকিস্তান, আইএসআই, পরেশ বড়ুয়া থেকে আরম্ভ করে জঙ্গি, উত্তর পূর্ব ভারতের যে জঙ্গি গোষ্ঠীগুলো, সেগুলো সব আশ্রয় নিয়েছে এখন বাংলাদেশে। দেখুন, আইএসআই পাকিস্তানে এত টাকা নেই বা পয়সা নেই ভারতের সঙ্গে লড়াই করে। এগুলো খুব ছোট ব্যাপার। আসল ব্যাপার হচ্ছে ইউনূস ইহুদিদের সঙ্গে নিয়ে, মার্কিনী সাহায্য নিয়ে দক্ষিণ এশিয়ায় এই অস্থিরতা সৃষ্টি করছেন। ভারতের কিচ্ছু যায় আসে না। ভারতবর্ষে এম্বাসি বন্ধ করে দেবে, ভারতবর্ষের সমস্ত রকম বর্ডার সিল হয়ে যাবে, এবং আমাদের যারা আছেন ওখানকার মানুষ তারা ফিরে আসবেন। আর বাংলাদেশের মানুষ বিনা চিকিৎসায়, বিনা শিক্ষায় মারা পড়বেন। এটা যদি ইউনূস চান, তিনি করুন। একেবারেই তাই। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। ভারত বিদ্বেষ ছড়িয়ে ছড়িয়ে সাধারণ মানুষকেই মারছেন মোহাম্মদ ইউনূস। কারণ এখানে তো চিকিৎসা করতে আসতেই হবে। পিটিয়ে পুড়িয়ে খুনও করা হয়ে গেল নৈরাজ্যের বাংলাদেশে। ময়মনসিংহে এই ভাইরাল ভিডিও দেখুন, পিটিয়ে টাঙিয়ে পুড়িয়ে দেওয়া হলো এক হিন্দুকে। ময়মনসিংহের ভালুকায় যুবককে নির্মমভাবে খুন করা হলো। দীপু চন্দ্র দাস নিহত যুবকের নাম। গার্মেন্টস কোম্পানিতে কাজ করতেন এই দীপু চন্দ্র। তার কি অপরাধ ছিল যে এই রকম ভাবে তালিবানের থেকেও খারাপ এখন পরিস্থিতি? অর্ধমৃত অবস্থায় গাছে ঝুলিয়ে ফের লাঠিপেটা এবং তারপরে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। ভয়ঙ্কর। চোখ বুজে আছেন, কান বন্ধ করে আছেন মোহাম্মদ ইউনূস।